দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। আসিফ নজরুল এখন কোথায়? কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না। আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি। বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন ক্যাম্পি নাকি বিএনপির পিছে লাগলো। ওই যে ওইটার মতো, ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন, এই যে শুনেন আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন কেন। দেখেন ভাই, আমি বিএনপির পিছে লাগি নাই, বিএনপি আমার শত্রু না, আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বিবিসির সাক্ষাৎকারের পর রাজনীতির মাঠে বেশ খানিকটা চাপানুতর চলবে এটা ধারণাই করা যাচ্ছিল, কিন্তু রীতিমতো বোমা ফাটানো হলো এবং এই বোমার সবচেয়ে বড়টি ফাটিয়েছেন জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা। অন্য আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব সজীব ভুঁইয়াও কথা বলেছেন, ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো যারা আছে তাদের দিক থেকেও কথা বলা হয়েছে এবং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে। কেন ছাত্র এবং বিএনপি মুখোমুখি দাঁড়িয়ে গেল? কেন ছাত্রদের বিরুদ্ধে বিএনপি দাঁড়ালো? কেন বিএনপির বিরুদ্ধে এবার ছাত্ররা মুখ খুলল? নেপথ্যে জামায়াত কি ভাবছে? অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুঁইয়া এই ভাইদের বক্তব্য গতকালকে এসেছে, বিএনপির মহাসচিবের বক্তব্য এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই বক্তব্যগুলো আমাদের কি ক্ষতি করছে, কি উপকার করছে এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি কারা উপকৃত হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। বাংলাদেশ কোনো দিক দিয়ে এগিয়ে থাকুক বা না থাকুক, গুজবের দিক দিয়ে সবচাইতে বেশি এগিয়ে হলো বাংলাদেশ। প্রিয় দর্শক, গতকাল থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড়। ৩ উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে এসেছে। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে কিন্তু তোলপাড়। সকালে উঠি হয়তো অনেকেই ভয় পেয়ে গেছেন যারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা প্রবেশ করেছেন, তাই না? আরেকটা গরম খবর আছে, সেটা হলো বিএনপিকে নিয়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্যকে কেন্দ্র করে সরকার দলীয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুঁইয়া, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এখন সরগরম সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইতেছে। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুঁইয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিকে। প্রিয় দর্শক, এবং অবশেষে পিনাকি ভট্টাচার্য বিএনপির পিছনে কেন লাগলো এটা নিয়ে বিস্তারিত খোলাসা আলোচনা করেছেন তিনি নিজেই। তাই মূলত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, যেগুলোর কিছুটা অংশ, বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন। তা চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি। বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি। বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন, অনেকে ভাবতেছেন ক্যাম্পি নাকি বিএনপির পিছে লাগলো। ওই যে ওইটার মতো, ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন, এই যে শুনেন আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই কেন কেন। দেখেন ভাই, আমি বিএনপির পিছে লাগি নাই, বিএনপি আমার শত্রু না, আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই। সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে। আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায়, আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কিনা, সেটা আমার দায়িত্ব কিনা বলেন? আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল, তাই না? আমার অ্যাডভান্টেজও ছিল, তো নানা অ্যাডভান্টেজ ছিল। আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে, আমার তার নিজের দলে নেওয়ার দরকার নেই, আমার খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো, ঠিক কিনা বলেন? যে একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো, আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো, তাই না? শীর্ষ নেতার সাথে আমি খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে, এখনো আছে। খালেদা জিয়া আমার স্নেহ করেন, বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী, আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন। অপছন্দ যদি একজন করেন না তা না, কিন্তু অনেকে আমাকে পছন্দ করেন। কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না। আজ যে বিএনপি দেখি, সেই বিএনপি তো আমরা চাই না। এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন, নিজের আত্ম অনুসন্ধান করেন। আচ্ছা বলেন তো বিএনপি নেতারা, আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে? আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন? বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ। আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি? মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা, মিছিল করা, কালে ভদ্রে জনসভা করা, নিয়মিত টকশোতে যাওয়া, ফেসবুক গুতানো, আর দলের বিরুদ্ধে কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া, এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা। এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায়। যাই হোক, আর না আগাই আর কি, অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো। রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না। আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না। যাই হোক, আজকে অন্তত কথা কইব না। রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মানসির মতো, সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না। এই যে দেখেন, মঞ্চে জিয়ার ছবি দিয়া, খালেদা জিয়ার ছবি দিয়া, এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকী দেখেন, দেখেছেন? উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকী নিয়ে আইসা নিবার তো নাও, সাংস্কৃতিক অনুষ্ঠান করো, তোমার মতো করে করো। রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে, আমার নেতার ছবি টাঙায় কে, জিয়ার ছবি টাঙায় কে, দেখবেন কোনো উত্তর নাই। কর্মীদের দোষ দেই কেন?
খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো নর্তকী আনতে পারে না, কিন্তু ওই নর্তকীর মতো একজন আনছে রোবায়েত ফেরদৌস, জিয়া বন্দনা করছে। দেখেন 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক করবেন, সেই সময়কার সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। বিএনপি পর্যন্ত শেষ, বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন, এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না। এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে। আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে, আওয়ামী লীগের যে প্রার্থীরা বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে। এই রোবায়েত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকীর গুয়ানাসানোর সাথে অশ্লীল। রোবায়েত ফেরদৌস বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দেবে বিএনপির, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয়, এখানেই সংকটটা, বুঝছাও। আবার দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে। উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না, মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দেবে মুক্তিযুদ্ধের নামে। তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো? উনি তো ছোটখাটো নেতা না। এইবার দেখেন ওই যে ফজলুর রহমান, ওদের মারিছিলাম ঝাড়ি দিয়েছিলাম না, ওই মালটা কলে থামেনি, বুঝেছেন? আসেন ফজলুর রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে, শুনেন। কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে। তারা কি চায়? তারা এই দেশে কিছু থাকবে না, সমস্ত বাগানে। তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি, তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি, সেই ফেরাউন নমরুদের প্রতিধ্বনি। এইসব হইতেছে কি চারিদিকে? কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন, যা যা শুনতেছিলেন, এখন বিএনপি সেটাই করছে। শুধু বিএনপি মাইক বাজায়, ওই যে সোহরাদি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে। এটাই তো আমার চিন্তা এখন। এই ফজলুর রহমান তো খালেদা জিয়ার উপদেষ্টা, সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে, কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া, সেটা কে আল্লাহ জানে। আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি? আপনাদের একটা জিনিস জানায় রাখি, উনি খুবই ডেমোক্রেটিক লিডার। উনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন। উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না, তারপরে উনি করেন। এটা খালেদা জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক, যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত, ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধে হয়, তারপরে দলের লোকেরা, অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গতকালের বিবিসির সাক্ষাৎকারের পর রাজনীতির মাঠে বেশ খানিকটা চাপানুতর চলবে এটা ধারণাই করা যাচ্ছিল, কিন্তু রীতিমতো বোমা ফাটানো হলো। এবং এই বোমার সবচেয়ে বড়টি ফাটিয়েছেন জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা। অন্য আরেকজন ছাত্র উপদেষ্টা জনাব সজীব ভূঁইয়াও কথা বলেছেন, ছাত্রদের অন্যান্য সংগঠনগুলো যারা আছে তাদের দিক থেকেও কথা বলা হয়েছে। এবং আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ঘিরে সংঘাত তীব্র হয়ে ওঠার আশঙ্কা দেখা যাচ্ছে। এটা প্রায় মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, এবং যেভাবে প্রতিক্রিয়াগুলো এসছে সেই প্রতিক্রিয়া তার ইন্ডিকেশন বহন করে। প্রধান আলোচনার মানুষ হচ্ছেন আজ জনাব নাহিদ ইসলাম। তার পুরো স্কেচ আছে, আপনারা অনেকেই দেখেছেন, দেশের মিডিয়াগুলো সেটা পাবলিশ করেছে, এটা করারই কথা। সেটা নিয়ে আমি একটু প্রতিটা বাক্য পড়ে সেটা নিয়ে আমার বক্তব্য বলার চেষ্টা করবো। তার আগে ছাত্ররা অন্যরা কি বলছেন, এবং খুব মজার ব্যাপার আজকে দ্য ওয়ে ওনারা সবাই প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটা আদতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাইপোথিসিসকেই প্রমাণ করে। তার আগে একটা ছোট্ট অফ টপিক, সেটা হচ্ছে জামায়াত আমির ডক্টর শফিক, ওনার একটা বক্তব্য একই রকম, যে ছাত্ররা যদি ওখানে থেকে দল গঠিত হয় সেটা তাদের সরকার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে, এই আলাপও করেছিলেন, কিন্তু তখন তার বিরুদ্ধে আবার এইভাবে প্রতিক্রিয়া দেখানো হয়নি যেটা এখন দেখানো হচ্ছে। যাই হোক, আমি ছাত্ররা কে কি বলছেন কয়েকটা কথা একটু পড়তে চাই। ছাত্র দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট দুজন, জনাব সার্জিস আলম ইনফ্যাক্ট জনাব নাহিদের স্টেটাসটা শেয়ার করেছেন। এরপর আবার কিছুক্ষণ পর লিখছেন নাহিদ ইসলামের আজকের পোস্টটা দিনে 3 বার করে আগামী 7 দিন পড়বেন, উনি প্রেসক্রাইব করেছেন আমাদেরকে, সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আমি অবশ্য নাহিদ ইসলামের পোস্টটা কয়েকবার পড়েছি, 3 বার তো পড়া হয়েছে, 7 দিন পড়বো কিনা জানি না। জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, উনি বলছেন গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা, শাসন ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, একটি গণতান্ত্রিক অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। 3 তারিখের লাখো জনতার সামনে নাহিদ ইসলাম সাহসিকতার সঙ্গে ঘোষণা প্রদান করেন। এখন বাস্তব রূপ দেওয়ার সময় এসছে, গণপরিষদ নির্বাচন ইত্যাদি ইত্যাদি। পরে বলছেন জনগণের এই ঐতিহাসিক লড়াইয়ে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর বাধা প্রদান মেনে নেওয়া হবে না, অবশ্যই জনগণের সকল ক্ষমতার উৎস এবং এই অভ্যুত্থানের মাধ্যমে সেই সত্য প্রতিষ্ঠিত। জনাব পাটোয়ারি তিনি অবশ্য সাম্প্রতিক সময়ে জিয়াবাদ মুজিববাদের সাথে মিলিয়ে বিতর্কে এসছেন, সেটা নিয়েও অনেকে কথা বলছেন, উনি মওদুদিবাদ বাদ দিয়েছেন অবশ্য। জনাব হাসনাত আবদুল্লাহ কি বলছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তিনিও
জনাব নাহিদ ইসলামের পোস্টটা শেয়ার করেছেন, তারপরে লিখছেন, যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আঁতাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেফতারের পর কে কার জন্য তদবির করছে এই খবর আমাদের কাছে আছে। এটা মোটা দাগে বিএনপিকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। আমরা বুঝতে পারি, কেউ বলবেন যে বিএনপি গায়ে নেবে কেন, না যাই হোক, আমরা অত ধানাই পানাই না করে সহজ কথাই বলি, বিএনপিকে উদ্দেশ্য করেও বলছেন। এবং লাস্টে যে কার কে কী করছে না করছে, আসলে খবর অনেকেরই, অনেক খবর অনেকের কাছে আছে। এই ধরনের চ্যালেঞ্জ, এই ধরনের হুমকি, সেগুলো আসলে আমার কাছে মনে হয় ভালো কিছু না। খবর বেরোতে শুরু করলে অনেক দিকের খবর বেরোবে ফর শিওর। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন, কারণ এই দুজন সরকারের, এবং এর মধ্যে জনাব নাহিদ ইসলাম তার স্টেটাসটাই সবাই শেয়ার করছেন এবং এটা অত্যন্ত ডিটেইলড একটা বক্তব্য, সেই বক্তব্য নিয়ে কথা বলবো। তার আগে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি বলছেন সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও, উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত, বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত, জনাব আসিফ মাহমুদ বলছেন। এবং একই ইঙ্গিত জনাব নাহিদের বক্তব্যতেও আছে। ইনফ্যাক্ট এগুলো নিয়ে কথা বলতে থাকলে তদবিরের প্রশ্নে, নিয়োগের প্রশ্নে এন্তার কথা বেরোবে। যাই হোক, তারা সেটাকে ইন্ডিকেট করছেন এবং আমি জনাব নাহিদের বক্তব্যের পর এই ব্যাপারে খুব ডিটেইলড কথা বলতে চাই। এবার নাহিদের বক্তব্য এবং জনাব নাহিদ সম্পর্কে একটা ইন্ট্রো দিয়ে দেওয়া ভালো। আমি বহুবারই তার কথা বলেছি আমার ভিডিওতে, সরাসরি কথা বলতে পছন্দ করি। তার প্রতি কেউ বলতে পারেন আমার বায়াস আছে, কিন্তু আমি আসলে এই মুভমেন্টের পোস্টার বয় মনে করি তাকে। আমাদের মেইন ফেস, আমাদের 24 সালের প্রধান ফেস জনাব নাহিদ, এবং ভবিষ্যতে তার পলিটিক্যাল ভবিষ্যৎ কী আছে আমি জানি না, তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আমি কামনা করি। কিন্তু নাও যদি হয়, এই 24-এর এই ইতিহাস মিথ্যে হয়ে যাবে না। এবং উপদেষ্টা হওয়ার পর উনি রিলেটিভলি তার বয়সের তুলনায় খুবই ম্যাচিউরিটির পরিচয় দিয়েছিলেন। ইট ওয়াজ এক্সেলেন্ট, আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। কিন্তু আজ মানে গতকাল উনি যে স্ট্যাটাস দিয়েছেন আমার কাছে ভীষণ ইম্যাচিওর মনে হয়েছে এবং উনি একটা ডিজাস্টার করেছেন, আমি এভাবেই বলতে পারি। এবং উনি এইসব স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে এবং বাকিরা সবাই যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, যে বলছি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইপোথেসিসকে প্রমাণ করছেন। তারও আগে একটা কথা, বিএনপি মহাসচিবের এই ধরনের একটা বক্তব্য আমি তো মনে করি কিভাবে প্রতিক্রিয়া দেখানো হবে সেটা পুরো সরকার এবং ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। ডক্টর ইউনুস সুইজারল্যান্ডে আছেন, তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছেন, এখনো দেশে ফেরেননি। তার আগেই তারা দুজন উপদেষ্টা এইভাবে স্ট্যাটাস কেন দিয়ে দিলেন, আমরা এই প্রশ্ন করতে পারি। ওনারা সরকারে আছেন, এটা তাদের বুঝতে হবে। প্রায় একটা কথা বলি, বয়স কম তাই ভুল করতে পারেন। রাষ্ট্রের সরকারের চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না, উপদেষ্টা চেয়ারে বসে এই কথাগুলো বলা যায় না, কোনোভাবেই যায় না। তারা নেমেছেন, দেশের ক্ষমতার জায়গায় আছেন, ভবিষ্যতে আর অনেক কিছু হতে পারে, সুতরাং এগুলো মানা যাবে না। আমি তো মনে করি ফুল ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়ে 2-3 দিন 4 দিন পর এটার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা জানাতে পারতেন, এমনকি সেটা যদি তারাও জানাতেন, কিন্তু সবচেয়ে ভালো হতো এটা সরকারের জানালে। কিন্তু আমি যদি এখন পাল্টা প্রশ্ন করি, ডক্টর ইউনুস যদি কনভিন্সড হন নির্বাচনের আগে রাজনৈতিক দলে এই 3 ছাত্র উপদেষ্টা যাক বা না যাক তাদের পদত্যাগ করতে হবে, তারা কি সেটা রেজিস্ট করবেন? তারা কি সেটা কঠোরভাবে ঠেকানোর চেষ্টা করতে রাস্তায় নামবেন? আমি জানি না। এই সিদ্ধান্ত তো ক্যাবিনেট কম্বাইন্ডলি নিতে পারে, ডক্টর ইউনুস ব্যক্তিগতভাবেও নিতে পারেন। যাই হোক, এটা সেকেন্ড মোস্ট ডিজাস্টার স্ট্যাটাস বাই এনি স্টুডেন্ট অ্যাডভাইজার। প্রথমটা নিশ্চয়ই মাহফুজ আলমের ভারতের ভূমি দখল করে তিনি যে বৃহত্তর বাংলার কথা বলেছিলেন, সেটা এটা সেকেন্ড ওয়ান। আমি পড়ছি, প্রতিটা বাক্যই পড়তে চাই, প্রায় বলি যে এটা একটা রেকর্ড থাকুক, ভবিষ্যতে কখনো কেউ দেখতে চাইলে যাতে সামনে সহজে রেডিমেড পান। আমি পড়ছি, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1-11 এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। অনেকগুলো অভিযোগ, আসবো সেই জায়গায়। 1-11 মানে আরেকটা 1-11 ঘটাতে চাই বিএনপি। আসছি, ছাত্র গণঅভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টের জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা 3 আগস্ট থেকে বলে এসেছি আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। ওই সময়গুলো নাহিদ সত্যিকার অর্থে জাতির আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিলেন। আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলো, আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত হয়। আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেক দিন স্থায়ী হবে, এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি জাতীয় সরকারে গেলে ভালো হতো। কিন্তু বিএনপির জায়গা থেকে তারা হয়তো ভেবেছেন, যেটা জনাব নাহিদ বলছেন হতে পারে, যে সেই ক্ষেত্রে সরকার দীর্ঘায়িত হতো এবং বিএনপি যেহেতু এককভাবে ক্ষমতায় আসতে পারে এবং তার নেতৃত্বে একটা জাতীয় সরকার করতে চায়, বিএনপি জাতীয় সরকারে গিয়ে ডিলেট করতে চায় নাই। এটা তাদের জায়গা থেকে হয়তো মনে হয়েছে। জনাব নাহিদ যেটা বলছেন এটা সঠিক হতেই পারে। আবারও বলছি, বিএনপি জাতীয় সরকারে গেলে আমি মনে করি সেটা ভালো হতো। যখন হয় নাই তাই বলে এখন নির্বাচন চাওয়া যাবে না, এটা হলো প্রবলেমের জায়গা। তারা মনে করছেন সরকারের থেকে। কিন্তু অভ্যুত্থানের পরই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা ছিল বেশি। আচ্ছা, এটা গেল ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে। ছাত্ররা এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর, যেটা 1-11 থেকে এর সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলে এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। মানে মূল আর্গুমেন্ট হচ্ছে বিএনপি 1-11, এবং তিনি মনে করছেন ছাত্ররা থাকাতেই এই সরকারটা 1-11 সরকারের মতো হয়নি, আদারওয়াইজ এটা 1-11 মতো সরকার হয়ে যেত। আমি আসবো।
এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না, এবং আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। বিএনপির ভালো বিএনপি বোঝে না, যেন নাহিদ বুঝতে পারছেন। আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষের অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষে নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক। এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে। আমার কাছে একদম স্পষ্ট কথা আছে, বিএনপি পন্থী যেসব লোক যেখানে যেখানে আছে, সরকার নির্বাচনের আগে প্রত্যেককে ফায়ার করুক। বিভিন্ন জায়গায় তদবিরের কথা বলেছেন জনাব আসিফ মাহমুদও। আমরা তাহলে একটা পাল্টা প্রশ্ন করতে পারি, আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করা সচিবরা কিছুটা এদিক সেদিক করে প্রায় সবাই এখনো পদে কেন আছে? ওরা তো আওয়ামী পন্থী, ওরা কিভাবে পদে আছে? কেন তাদেরকে পদে রাখা হয়েছিল? দীর্ঘদিন আমরা আলাপ করেছি। শেখ হাসিনার আশীর্বাদ ছাড়া একজন সচিব হতে পেরেছেন, সচিবের দায়িত্ব পেয়েছেন? ডিলটা কি তাদেরকে ক্ষমতায় রাখার জন্য? এসব প্রশ্ন আসবে এবং নির্বাচনের আগে এইসব সচিবকেও সরাতে হবে, নাকি এসব সচিব রাখা হয়েছে যাতে নিউট্রাল ধরনের কেউ না আসে? 5ই আগস্টের বিজয়ের পরে বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে বিজয়ে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে যে সংগঠন গড়ে উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের সিনিয়র যে রাজনৈতিক সংগঠন রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর বাইরেও ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা চলছে, সমালোচনা চলছে, একে অপরের প্রতি তির্যক মন্তব্য ছুড়ে দেওয়া হচ্ছে। সর্বশেষ মন্তব্যটি গতকালকে আমরা দেখতে পেলাম। গতকালকের বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের 2 জন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যারা আমাদের সকলের এই ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে 5ই আগস্টের সেই বিপ্লবকে ত্বরান্বিত করতে নেতৃত্ব দিয়েছেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুইয়া, এই ভাইদের বক্তব্য গতকালকে এসেছে, বিএনপির মহাসচিবের বক্তব্য এসেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে এই বক্তব্যগুলো আমাদের কি ক্ষতি করছে, কি উপকার করছে এবং এই বক্তব্যগুলোর মধ্য দিয়ে আলটিমেটলি কারা উপকৃত হচ্ছে সে বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, আমাদেরকে মনে রাখতে হবে যে বিজয়টা আমরা অর্জন করেছি মাত্র কয়েক মাস আগে। দীর্ঘ প্রায় 16 বছর বাংলাদেশে এই সকল মানুষই নির্যাতিত ছিলেন। বিএনপি নির্যাতিত ছিল, জামাত নির্যাতিত ছিল, এই সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত ছিল, সবচেয়ে বেশি নির্যাতিত ছিল রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা বাস্তবিক অর্থে নির্যাতিত থাকলেও ফলপ্রসূ কোনো রেজাল্ট নিয়ে আসতে পারে নাই 5 তারিখের আগ পর্যন্ত। 5 তারিখেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। মনে রাখতে হবে, শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে জেলের মধ্যে নাই, কিংবা দেশের মধ্যে নাই, কিংবা দেশে থাকতে পারেন নাই। তার মানে বিপ্লবটা এত বড় চেতনার, এত বড় স্পিরিট নিয়ে হয়েছে যে তাকে শেষ পর্যন্ত পালাতে হয়েছে। এবং এই পালানোর পিছনে 2-1টা কারণও রয়েছে। কারণ হচ্ছে, শেখ হাসিনা যদি খুন না করতেন, বিশেষ করে 24-এর যে জুলাই বিপ্লব যেটাকে বলি, এই বিপ্লবে যদি 2000 মানুষকে খুন, 50,000 মানুষকে বিভিন্নভাবে হাত পা পঙ্গু না করতেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করতেন, তাহলে হয়তো তিনি না পালিয়ে পারতেন। কিন্তু তিনি নিজে জানেন যে এগুলোর বিচার যদি বাংলাদেশে কিঞ্চিত পরিমাণও হয়, তাহলে তার বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই, কারণ তাকে মৃত্যুদণ্ড হতেই হবে। যে কারণে তিনি, যে কারো পরামর্শ হোক, তিনি নিজ দায়িত্বে সেখান থেকে পালিয়েছেন। তো আজকের আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেটা কঠিন একটা সময়ে। এটা আসলে বর্ণনা করা খুব টাফ। কারণ হচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক সংগঠনগুলো চিন্তা করছে তাদের আধিপত্য কিভাবে টিকে থাকবে, ছাত্র সংগঠনগুলো চিন্তা করছে তারা এত বড় একটি বিজয়কে নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছে, তাদের কথার কোনো গুরুত্ব থাকবে না। এই যে 2 ধরনের জায়গায় দিকে টানাটানি চলছে, মাঝখানে উপকার হচ্ছে কার? মাঝখানে উপকার হচ্ছে বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের। কারণ এই আওয়ামী লীগ তারা যে কোনো মূল্যে আপনার এই আন্দোলনকে বিতর্কিত করতে চায়, জুলাইয়ের বিপ্লবকে একটি জঙ্গিদের কার্যক্রম হিসেবে আখ্যায়িত করতে চায়, এটাকে জামাত শিবিরের কাজ বলে প্রচার করতে চায়, এটাকে মানে আগে যেরকম তারা ট্যাগের রাজনীতি করতো, সেই ট্যাগিংই আবার শুরু করতে চায় যে এটা এক ধরনের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি যারা, তারা এই 24-এর এই বিপ্লবকে ঘটিয়েছে। তবে আওয়ামী লীগ, আর কেউ বুঝুক কিংবা না বুঝুক, আওয়ামী লীগ অন্তত এতটুকু বোঝে যে কারা এই আন্দোলনকে সফল করেছে, কিভাবে করেছে, সেইটা তাদের ভিতরে অনুধাবন হয়েছে। কারণ আওয়ামী লীগ সরাসরি যেটা ফেস করেছে, এটা আপনি আমি তো করি নাই, আওয়ামী লীগ করেছে, শেখ হাসিনা করেছে। কারণ শেখ হাসিনাতে পালাতে হয়েছে। অতএব কার কারণে পালিয়েছে, কিভাবে পালিয়েছে, সেটা শেখ হাসিনাকে কিন্তু প্রতিদিনই আজকে নাড়া দিচ্ছে। যাই হোক, সে ভিন্ন আলোচনা। কিন্তু নাহিদ ইসলাম সাহেবের কালকের স্ট্যাটাস এবং আমাদের দলের পক্ষ থেকেও যে বিভিন্ন ধরনের মন্তব্য, এই মন্তব্যগুলোর মাঝখান থেকে আমরা আওয়ামী লীগের উপকার করতে যাচ্ছি কিনা সে বিষয়টা এখন খেয়াল করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। আজকে যদি গুতাগুতি করতে গিয়ে, যেমন গতকালকে নাহিদ ইসলাম অকপটে অনেক জিনিস বলেই ফেললেন যে বাংলাদেশের বর্তমান সময়ে সবচাইতে বেশি উপকৃত দল বিএনপি। তিনি বুঝাতে চেয়েছেন যে বিএনপি বিভিন্ন পদ পদবিতে আছে, প্রশাসনে আছে, কর্মকর্তা হিসেবে আছে। আর বিশেষ করে 2টো জায়গায় উল্লেখ করেই তো বলে দিলেন আপনার এই কি বলে, বিচার বিভাগের একজনের কথা, এরপরে প্রশাসনের পুলিশের মধ্যে একজনের কথা। এভাবে করে তিনি কিন্তু ইঙ্গিত বহন করে দিয়েছেন, যেটা কখনোই আমাদের আগামী রাজনীতির জন্য শুভকর হবে না। কারণ এই উদাহরণগুলোই টেনে একটা সময় আপনার প্রতিপক্ষই সামনে এসে দাঁড়াবে এবং আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যে প্রত্যেকের যে বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেম চলছে, এই ইন্টারনাল প্রবলেমগুলোই একটা সময় শক্তিতে রূপান্তরিত হয়ে বিরোধী পক্ষের তথা বর্তমান ফেসিবাদের সেই শেখ হাসিনার হাতকেই শক্তিশালী করবে। আমাদের এই সরকারকে সময় দেওয়া উচিত। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ভাবনায় নিয়ে আসা উচিত যে আমরা অনেক কিছুই পারি না। আমি শুরু থেকেই একটি কথা বলি, আমার এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে নাও হতে পারে, কারণ আমি গুরুত্বপূর্ণ কোনো নেতা আপনার কাছে না। কিন্তু আমি ফিল্ড অবজার্ভ করে পাবলিক রিয়াকশনকে অনুধাবন করার চেষ্টা করি এবং আমি বুঝি যে কি হবে, কি করা উচিত।
এখন বয়সে ছোট হওয়ার কারণে আপনার কাছে এটা বুদ্ধিজীবী টাইপের পরামর্শ মনে হবে না, কিন্তু আমি শুরু থেকেই বলে এসেছিলাম যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেরই একটু মুখটা যদি একটু চুপ থাকতো, বন্ধ থাকতো, মানে তারা যার কাজ তার করে যাবে। আপনাকে ধরিয়ে নিতে হবে যে এই সরকার এসেছে আপনার মন মতো চলার জন্য না, যে 10 দিন 15 দিন 3 মাস 4 মাসের মধ্যেই চাইলে আমার একটা নির্বাচন দিয়ে দিবে, না। এটা অনেকগুলো তরাই উত্তরাই বা ভিন্ন কোনো পরিকল্পনা, বিভিন্ন ধরনের সমীকরণ সহ সম্মিলিত একটি প্রচেষ্টায় আপনি সফলতা পেয়েছেন। এখন এই সফলতার প্রধান ভাগদার যেহেতু আপনি, আপনার উচিত সবচেয়ে বড় ধৈর্য ধারণ করা। ধৈর্যটা কেমন হবে? আমরা যদি আজকের আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আমরা 29 সালের আগেও একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের চিন্তাও করতে পারতাম না মাথার মধ্যে। তাহলে ধৈর্যের লেভেলটা এরকম থাকা উচিত যে 29 সাল পর্যন্ত যদি আওয়ামী লীগ থেকে চিন্তাও করতে না পারি, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস তো 2026-এর মাঝামাঝি বলেই দিয়েছে, তো সেটা যদি 27-এর আগেও হয়ে যায় তো সমস্যা কি? আমি চাই না যে নির্বাচন দেরিতে হোক, কিন্তু নির্বাচন কালকে হলেও আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো কারণে যদি নাই হয়, সে নিয়েও বিচলিত হওয়ার কিছু নেই, কারণ যারা এখন রেডি পার্টি আছে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় যাবে, সেটা কেউ ভাঙতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। এটা ভাঙার জন্য যে শক্তি সেটা এখনো বাংলাদেশে তৈরি হয়নি। অতএব বিতর্ক সৃষ্টি করে বরং তৈরি করার পথকে আমরা সহজ করে দিচ্ছি। আজকের বাংলাদেশে স্বভাবতই বাংলাদেশের বিএনপি সর্বোচ্চ বড় দল এবং বিএনপির সাথে জামাত ইসলাম সেকেন্ড লার্জেস্ট পার্টি আমি এখন পর্যন্ত মনে করি। এই পার্টি দুটো যার যার শক্তিমত্তা নিয়ে যদি কাজ করে, ফিল্ডে যদি তারা তাদের দাওয়াতি কাজ করে, তাদের মানুষের কাছে আহ্বান পৌঁছে দেয়, আমার আহ্বান আমি পৌঁছাবো, তার আহ্বান সে পৌঁছাবে, জনগণ ডিসাইড করবে যে কে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। তো জনগণকে সেই সুযোগটা যদি আপনি দিয়ে দেন, দেখবেন বাংলাদেশের ন্যাচারাল নিয়মেই হয়তো এখানের বড় পার্টি ক্ষমতায় আসবে, মেজ পার্টি বিরোধী দল হবে। তা আবার তো এখানে কাউকে না কাউকে সরকারে কিংবা বিরোধী দলে বানাতে হবেই। আর যদি আপনি মনে করেন যে না কিছুই হবে না, ফট করে একটা জামাতও চলে আসলো ক্ষমতায়, যদি ধরেন যে এসেই গেল, তো আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, আরেকজন আসলো, কিন্তু আপনি তো অন্তত নিরাপদে মামলা ছাড়া, কাজ ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় ঘুরে বেড়াতে পারছেন, কাজ করতে পারছেন, সমস্যা কোথায়? নির্বাচন পদ্ধতিটার জন্য আমাদেরকে ধৈর্যের যে প্রয়োজন, আমি মনে করি ধৈর্য ধরলেই এই রাষ্ট্রের সকল সমস্যা সমাধান হয়ে যেত। কিন্তু আমরা যা করছি এখন সেটা হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত হচ্ছি, এবং আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকেও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট, যেহেতু বয়সে কম, তাদের পক্ষ থেকেও যে লেভেলের রেসপেক্ট মুরব্বীদের প্রতি, মুরব্বী সংগঠনগুলোর প্রতি দরকার ছিল, সেটাও যেমন আসছে না। মুরব্বী সংগঠনগুলো থেকেও প্রতিনিয়ত যে পরিমাণ তাদের উপরে মানে টর্চার করা হচ্ছে মানসিকভাবে, সেটাও শুভকর নয়। তাতে কি হবে? হবে যেটা জাতীয় ঐক্য বিনষ্ট হবে, আর জাতীয় ঐক্য বিনষ্ট করতেই আওয়ামী লীগ এখন মাঠে উঠে পড়ে লেগেছে। একটা সময় এমনও হবে, আমি অনেক আগেই বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে ওই পাকিস্তানের আদলে হয়ে যেতে পারে, আরেকটা দেশের আদলে। উদাহরণ দেওয়ার বহু রাষ্ট্র আছে, যাকে আপনি শত্রু মনে করেছেন সে আপনার এক সময় বন্ধু হয়ে যেতে পারে, আর যাকে আপনি বন্ধু মনে করেছেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে। তাই হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ যে ক্ষতিটা আপনার করবে, সেটা বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলন করবে না, জামাত ইসলাম করবে না, কিংবা জামাতকেও বিএনপি করবে না। যেটা আওয়ামী লীগ জামাতের জন্য ক্ষতির কারণ হবে, সেটা বিএনপি কখনোই জামাতের জন্য অত বড় ক্ষতির কারণ হবে না। এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের যারা বিরোধী মতের আছেন তারা যদি একটু জাতীয় ঐক্যমতের দিকে থাকতেন, একত্রে থাকতেন, কথাবার্তাগুলো যদি আমরা একটু সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করতাম, কিংবা আমরা আমাদের জায়গা থেকে তাড়াহুড়া সবকিছুতে না করে যদি একটু চুপচাপ থাকি। রাজনীতিতে অনেক সময় চুপ থাকা অনেক বড় বিজয় নিয়ে আসে। আমার সবকিছুতে বক্তব্যের দরকার নেই, আমার সবকিছু নিয়ে বক্তব্যের দরকার নেই। আমি যেটা রেডিমেড পাবো সেটা আমি কেন গুতাগুতি করে নষ্ট করতে যাব? সেই জিনিসটা আমার মনে হচ্ছে বাংলাদেশে খুব কম। অতএব গতকালকের নাহিদ সাহেবের বক্তব্য কিংবা আসিফ সাহেবের মন্তব্য কিংবা আমাদের পার্টির পক্ষ থেকে মন্তব্য, এই সকল মন্তব্যগুলোই আমাদের অনৈক্যের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এবং একটা পর্যায়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।